বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বেইমানির শিকার দল কোনটা জানেন? জামাতে ইসলামী। হ্যাঁ, এই দলটা ১৯৯১ সালে প্রায় হেরে যাওয়া বিএনপির সাথে জোট করে তাদের ক্ষমতায় বসিয়ে পরে বেইমানির শিকার হয়েছে। এমনকি তাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমকে বিএনপি ক্ষমতায় বসার ১ বছর পরই গ্রেপ্তার করেছে, তাও আবার জাহানারা ইমামদের ঘাতক দালাল নির্মূল কমিটির দাবির মুখে। সে সময় বিএনপিকে ১৮টা আসন জামাত না দিলে আজীবন তাদের ক্ষমতায় আসা হতো না, কেননা বিএনপি তখন পেয়েছিল মাত্র ১৪০ আসন, তার ক্ষমতায় বসতে লাগত ১৫০। আজকের বিএনপি নেতাদের সেই ইতিহাস কি মনে আছে? এদের ভাবখানে এমন যেন বিএনপির দয়ায় বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে জামাত শিবির। তো গোলাম আজমকে গ্রেপ্তারের পর বেইমান বিএনপির সাথে তখন জোট ভেঙে ফেলে জামাত, ফলে সরকারি দলে থেকেও হয়ে যায় বিরোধী দল। ৯২ থেকে ৯৬ অবধি তাদের উপর স্টিম রোলার চালায় বিএনপি আর ছাত্রদল, শহীদ করে শতাধিক শিবির নেতাকর্মীদের। এরপর জামাত ১৯৯৬ সালে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনের নামে খালেদা জিয়ার পাতানো ইলেকশন বাতিলের দাবিতে। শুরুতে আওয়ামী লীগ ব্যর্থ হলেও জামাত যোগ দেয় আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়, আর খালেদা জিয়া বাধ্য হন ক্ষমতা ছেড়ে দিতে। এরপর ইলেকশন হয়, যথারীতি জিতে যায় আওয়ামী লীগ, কিন্তু এরা বিএনপির চেয়েও বেশি বেইমানি শুরু করে জামাতের সাথে। যে জামাতের আন্দোলনের ফসল হিসেবে তারা ক্ষমতায় এলেও সেই জামাতকেই ধ্বংস করতে উঠে পড়ে লাগে, কারণ তাদের মনে তখন ১৯৯১ সালের প্রতিশোধের আগুন। তখন জামাত বিএনপিতে যোগ না দিয়ে আওয়ামী লীগে গেলেই আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসে যেত। আওয়ামী লীগের বেইমানির কারণে ২০০১ সালের ইলেকশনে আবারও বিএনপির সাথে জোট করে জামাত। তখন ২টা মাত্র মন্ত্রণালয় দিলেও সরকারে জামাতের গুরুত্ব তেমন ছিল না। এরপরও ২০০৮ সালের ইলেকশনে বিএনপির সাথে জোটে যায় জামাত। ইলেকশনে হারার পর আসে আওয়ামী লীগের ভয়ঙ্কর কালো থাবা। ৯১ আর ২০০১-৮-এর ভয়ঙ্কর প্রতিশোধ নিতে তারা শুরুতেই সামনে আনে যুদ্ধাপরাধ ইস্যু। তারপর গেল ১৭ বছরের কাহিনী আপনাদের সবার জানা। জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন এই শেখ হাসিনার নির্দেশে। জামাত সুযোগ খুঁজতে থাকে ভারতীয় হাসিনা সরকারকে ১৮ কোটি মানুষের ঘাট থেকে নামানোর। সেই সুযোগ আসে ২০২৪-এর জুলাইয়ে। শিবিরের পরিকল্পনা, জনশক্তি সরবরাহ আর দৃঢ় মনোবলের কারণে থেমে যাওয়া কোটা আন্দোলন রূপ নেয় এক দফায়। পতন হয় দানব হাসিনার সাম্রাজ্যের। এরপর এই জামাতের কারণেই প্রধান উপদেষ্টার চেয়ারে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ সে সময় বিএনপি তো দূরের কথা, আসিফ নজরুল চায়নি ইউনূস ক্ষমতায় বসুক। সাদিক কায়েমের ভাষ্যমতে সেই প্রথম ইউনূসকে কল দিয়ে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেন। তো সাদিক কায়েম তো সে সময় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তার মানে জামাত শিবিরের কারণেই ক্ষমতার মসনদ পান ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ১ মাস যেতে না যেতেই ভয়ঙ্কর পরিকল্পনা শুরু করে বিএনপি। ইউনূসের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগে, একটাই দাবি, দ্রুত ইলেকশন দিতেই হবে। সারা দেশে বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতি, খুন। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপির জ্বালায় যখন চিরে চাপটা ইউনূস, তখন জামাত শিবির সিদ্ধান্ত নেয় তারা সরাসরি ইউনূসের পক্ষে থাকবেন। সারা দেশে রীতিমতো পাহারা বসিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে মাঠে নামে তারা। ফলাফল সবকিছু ঠান্ডা। ইউনূস এবার আরামে দেশ চালানো শুরু করেন। তার আগে আপনারা দেখেছেন আন্দোলন খেলা, আনসারদের মাধ্যমে কু করার চেষ্টা। সচিবালয়ে সেদিন হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে রাজু ভাস্কর্য থেকে কারা জীবনের ঝুঁকি নিয়ে সশস্ত্র আনসারদের মোকাবেলা করেছে সেই খোঁজ নিলেই পাওয়া যাবে। ক্যাম্পাস থেকে সেদিন দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে শিবির মাঠে নেমেছিল। হাসিনার পরিকল্পিত কু ব্যর্থ করেছিল। ইউনূস সেবার প্রথম বেঁচে গিয়েছিলেন। পেছন থেকে তাকে সেভ করেছিল জামাত। এরপর যত ইস্যু সামনে এসেছে সব ইস্যুতেই ইউনূসের পাশে ছায়ার মতো সঙ্গী হয়ে পাশে ছিল জামাত আর শিবির। সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিলেন তিনি পদত্যাগ করবেন। তিনি আর নিতে পারছেন না। এবার আর বিএনপি নয়, তার প্রতিপক্ষ খোদ সেনাপ্রধান। করিডর, বন্দর আর ইলেকশন ইস্যুতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের খোলামেলা বক্তব্যের পর গদি একেবারে নড়বড়ে। তিনি তার প্রিয় দল নাগরিক পার্টি নাহিদ ইসলামকে ডেকে বলে দিলেন, বাবারা, আমি আর পারছি না, আমি চলে যাব। এত প্রেশার আমার ভালো লাগে না। জামাতের কাঁধে আবারও গুরুদায়িত্ব। ইউনূসকে রক্ষা তাদের করতেই হবে, কারণ ইউনূস পদত্যাগ করা মানে এদেশে আবারও ভারতীয় ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি করা, আওয়ামী লীগের ফিরে আসার পথ সৃষ্টি করা। জামাত আমির জরুরি সভা ডাকলেন। প্রেস কনফারেন্সে ইউনূসকে আহ্বান জানালেন দ্রুত সর্বদলীয় বৈঠকের আয়োজন করতে। এর মধ্যেই জামাত বিএনপিকে ম্যানেজ করে ফেলেছে, সাথে অন্যান্য ইসলামী ও সমমনা দলগুলোকেও তিনি বুঝিয়েছেন ইউনূসের পদত্যাগের ফলে দেশের সম্ভাব্য করুণ পরিণতি সম্পর্কে। সবাই রাজি। জামাত আমিরের উদ্যোগে সব দলের অনেক ঐক্যে পরিণত হলো। এখন মূল সমস্যা সেনাপ্রধান। জামাত আমির তার সাথেও কথা বললেন, দেখা করলেন। ইস্যু সলভ। ইউনূস ঘোষণা দিলেন তিনি আর পদত্যাগ করবেন না।
বেশ ভালোই চলছিল সবকিছু, কিন্তু এরই মধ্যে তার ফুসলায়া ফাসলায়া তার উপদেষ্টাদের মধ্যে থাকা বিএনপি বলায় লন্ডনে নিয়ে গেল রাষ্ট্রীয় সফরের নাম করে। সেখানে গিয়ে তিনি এক লঙ্কা কাণ্ড ঘটালেন। রাষ্ট্রীয় সফর, অথচ ইউনুসের সাথে দেখাই করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অপমান অপদস্থ হওয়ার খবর তখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এরই মধ্যে আরেক কাণ্ড ঘটালেন ইউনুস। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে দেখা করে ইলেকশনের ডেট এগিয়ে আনলেন। সারা দেশের সাধারণ জনতা যখন ইলেকশন পেঁচানোর পক্ষে জোরালো মত দিচ্ছেন, কারণ সংস্কার আর বিচার কাজ এখনো সম্পন্ন হয়নি, ঠিক তখন দ্রুত ইলেকশনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামাত। সেই ক্ষোভ এতটাই যে শেষমেশ তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি, কারণ সেখানে ইউনুস থাকবেন। পরে অবশ্য এই বৈঠকে অংশ নিয়েছিলেন, কারণ সেখানে ইউনুস ছিলেন না। জামাত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যে যৌথ বিবৃতি দিয়েছে বিএনপির সাথে তা ভুল। এটি বিএনপির প্রতি তার দুর্বলতার বহিঃপ্রকাশ। জামাতের সাথে সহমত প্রকাশ করে চরমনাই সহ অন্যান্য ইসলামিক দলগুলো। তো প্রশ্ন উঠেছে, হাসিনাকে হটিয়ে ইউনুসকে দায়িত্ব দেওয়াটা কি তবে জামাত শিবিরের বড় ভুল ছিল? তারা কি লীগ বিএনপির পর এবার ইউনুসের দ্বারা বেইমানির শিকার হচ্ছেন? সেই সন্দেহ আরও দানা বাঁধতে শুরু করলো যখন মিডিয়ায় নিউজ আসতে শুরু করলো বিএনপি ক্ষমতায় আসলে নাকি ইউনুসকে তারা দেশের কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন। কেউ কেউ বলছে বিএনপি নাকি তাকে রাষ্ট্রপতি বানাবে। শফিকুল ইসলাম মাসুদ সম্প্রতি এই বিষয়ে এক টকশোতে বলেছেন যে বিএনপি কয়েকদিন আগেও ইউনুসের পদত্যাগ চাইলেও তারা হঠাৎ ইউনুস প্রেমী হয়ে উঠল কেন? বিষয়টা সত্যি অবাক করার মতো। এদিকে কেউ কেউ, বিশেষ করে আওয়ামী লীগের একটি পক্ষ বলছে ইউনুস নাকি বিএনপির সাথে অভিনয় করেছেন, বিএনপির সাথে কৌশল করেছেন। আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন তিনি দিবেন না। এটা এক প্রকার কৌশল, যাতে ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি ইলেকশনের নামে আর কোনো ঝামেলা বা আন্দোলনে না যায়। দর্শক, ডক্টর ইউনুস কি আসলেই কৌশল করছেন, নাকি তার প্রিয় দল এনসিপিকে বিরোধী দল বানানোর সমঝোতায় বিএনপির ফাঁদে পড়েছেন? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।